বস বস, ডন আপনার ওপর নজরদারি করার জন্য আমেরিকা থেকে কিছু লোক পাঠিয়েছে। কি? আমার উপর নজরদারি করার জন্য লোক পাঠিয়েছে? ওর এত বড় সাহস! কুত্তার বাচ্চারা একবার ছেড়ে দিয়েছিলাম, এইবার পাইলে কুত্তার মতো মারবো। রাফি, জি বস। তুই রোহানকে আর সোহানকে খবর দে, ওদেরকে আমার বাসায় আসতে বল। না থাক, ওদের আমিই বলি। তুই খবর নিয়ে দেখ ডনের লোক এখন কোথায় আছে। জি বস। আপনার মনে আছে আপনি যখন লাস্ট টাইমে অজ্ঞান হন, ওষুধের কড়া গন্ধে আপনার নার্ভগুলো সাড়া দিচ্ছিল না? আপনাকে সজাগ রাখার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম বস। এই, তোকে কতবার বলছি আমাকে বস বলবি না, ভাই বলবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কিন্তু হঠাৎ এখন ফোন করেছেন যে? তুই সোহানকে নিয়ে আমার বাসায়, তারপর বলবো। আচ্ছা আসছি। তারপর ফোনটা কেটে দিলাম। আর সোহানকে বললাম, সোহান বস তাড়াতাড়ি তার বাসায় যেতে বলেছে, চল। কিন্তু রাতে হঠাৎ যেতে বলেছে কেন? আমি কিভাবে বলবো, এখন তাড়াতাড়ি চল। চল। তারপর আমরা বসের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই ফাঁকে আমি আপনাদের আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি রোহান মাহমুদ আশরাফুল, বাবা মায়ের একমাত্র সন্তান বলেছিলাম। কিন্তু আমার বাবা মা এখন আর বেঁচে নেই, অনেক আগে আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেছে তার কাছে। আর সোহান হলো আমার জানি জিগার বন্ধু, তারও কেউ নেই, আমার মতো এতিম। আর বাবার, সোহানের বাবা খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাই আমরা সবাই একই বাসায় ছিলাম। বাকিটা আরও পরে জানতে পারবেন। জানতে হলে গল্পের সাথে থাকুন। এই দেখুন, আপনাদের পরিচয় দিতে দিতে আমরা বসের বাসায় চলে আসলাম। তারপর কলিং বেল চাপলাম। তারপর ম্যাডাম অর্থাৎ বসের স্ত্রী এসে দরজাটা খুলে দিল। তারপর আমি বললাম, আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? তখন ম্যাডাম আমার কানটা টেনে বললেন, আই হতচ্ছাড়া, তোকে কতদিন বলেছি আমাকে ম্যাডাম ডাকবি না, ভাবি বলে ডাকতে পারিস না? তখন বস বলে উঠলো, আরে রাবিনা, বাদ দাও, ও তো আমাদের আপনই ভাবে না, তাই ম্যাডাম বলছে। আর হ্যাঁ, ভাবি মানে বসের বউয়ের নাম রাবিনা। আসসালামু আলাইকুম বস। রোহান্যা, তুই আরেকবার যদি আমাকে ভাইয়া না বলে বস বলছস, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউই হবে না। জি বস। তারপর যখন এই সোফা থেকে উঠতে যাবে, সরি ভাই, আর হবে না। তারপর সবাই মিলে আমার কাণ্ড দেখে হাসাহাসি শুরু করলো। মনে থাকে যেন। কিন্তু হঠাৎ এত জরুরি কাজে আসতে বললেন যে? রাবিনা, তোমাদের জন্য কফি নিয়ে আসো। তারপর ভাবি কফি আনতে গেল। শোন, ডন আমাদের উপর নজরদারি করার জন্য আমেরিকা থেকে কিছু লোক পাঠিয়েছে। কি? আর রাফিকে খোঁজ নিতে পাঠাইছি। আমার তো ডনের কথা শুনেই মাথাটা গরম হয়ে গেল। একবার অনেক মেরেছিলাম, একেবারে মেরেই ফেলতাম, কিন্তু বসের জন্য, সোহানের জন্য মারতে পারিনি। ওরা আমাকে আটকে রেখেছিল। কিন্তু এইবার যদি পায়, তাহলে এমনভাবে মারবো যাতে ওর শরীরের কোথায় কি ছিল কেউই বলতে না পারে। এখন তাহলে আমরা আসি, আর ডনের লোকেদের খবর পেলে জানাবেন। কফিটা তো খেয়ে যা। পরে একদিন খাবো। সোহান চল। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম, আর আমিও সোহান একসাথে থাকি। বস অনেকবার বলেছিল তার বাসায় থাকতে, কিন্তু আমরা থাকি না। তারপর বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে মোবাইল রিং বাজতে লাগলো। এত সকালে আবার কে ফোন দিয়েছে? তারপর ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো বস, আমি রাফি। হ্যাঁ বল। বস, ডনের লোকেদের খবর পেয়েছি। কি বলিস? আর ওরা এখন কোথায় আছে? এই হোটেলে উঠেছে। তুই ওখানে থাক, আমি এক্ষুনি আসছি। জি বস। তারপর ফোনটা কেটে দিয়ে সোহানকে ডাকতে লাগলাম। সোহান, সোহান, হ্যাঁ সোহান। এই শালায় আবার পাগল ঘুম, মরার ঘুমাইছে একবারে। তারপর অন্য কোনো উপায় না পেয়ে একদম পিছন বরাবর দিলাম এক লাথি। ব্যাস, এতেই কাজ হয়ে গেছে। লাথি খেয়ে খাট থেকে পড়ে গড়াতে গড়াতে দরজার কাছে গিয়ে থামলো। তারপর ঘুম থেকে তো উঠছে এটা। তখন বললাম, সোহান বস ফোন দিয়েছে। তখনই ধড়ফড়িয়ে উঠে পড়লো আর বললো, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? ডনের লোকেদের খবর জানা গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। তারপর ও ফ্রেশ হতে চলে গেল, আর আমি আগেই ফ্রেশ হয়ে এসেছিলাম। তারপর দুজনে রাফির দেওয়া ঠিকানা অনুযায়ী সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তখন সোহান বলতে লাগলো, আজ একটাকেও ছাড়বো না, সবটাকে একবারে শুইয়ে দিব। আজ শালাদের জন্য আমার ঘুমের 12টা বাজলো। না, এটা মোটেও করা যাবে না, কারণ ওখানে অনেক মানুষ আছে, ওদের ধরে আমাদের আস্তানায় নিয়ে আসতে হবে। তারপর চলে আসলাম সেই হোটেলে। তারপর রাফিকে খুঁজতে লাগলাম। তারপর কিছুক্ষণ পর রাফিও চলে আসলো। তারপর আমরা হোটেলের ভিতরে ঢুকলাম এবং ডনের লোকেরা যে রুমে আছে সেই রুমের গ্রিল বেয়ে রুমের ভিতরে প্রবেশ করলাম। তারপর সাথে করে একটা ক্লোরোফর্ম গ্যাসটা ছেড়ে দিলাম। আর তার ঠিক 2 মিনিটের মধ্যেই সব কটা অজ্ঞান হয়ে পড়ে রইল। আর তারা মোট 6 জন ছিল। তারপর আমি গিয়ে রুমের দরজাটা খুলে দিলাম, আর রাফি এবং সোহান তখন রুমের ভিতরে চলে আসলো। আর ওদেরকে এইভাবে পড়ে থাকতে দেখে, তুই একলাই সবটাকে মেরে ফেললি? আরে না, শুধু অজ্ঞান বলেছি।
এখন কি করা যায়? কি করবো, এটা নিয়ে আস্তানায় চল। তারপর সবার চোখ ফাঁকি দিয়ে ওদের নিয়ে আস্তানার দিকে রওনা দিলাম। আর বসকে ফোন দিয়ে আসতে বললাম। সামনাসামনি ভাই বলি, কিন্তু পুরনো অভ্যাস কি এত সহজেই ছাড়া যায়? তারপর আমরা আস্তানায় চলে আসলাম। আর বস আগে এসেই ছিল। তারপর আস্তানায় ঢোকার পর বসকে দেখে দুজনেই তো অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার কিছুই নেই, আমি ফোন করে আসতে বলেছিলাম। হুম। বস, এদের দিয়ে কি করব? আগে জ্ঞান ফেরা, দেখ কিছু বলে কিনা। ঠিক বলছিস। রাফি, বস। পানির বোতল নিয়ে আয় তো। বস, এই নিন পানি। এদের মারার পর কি করব? বস, এদের মুখের উপর মেরে দে। আগে এদের জ্ঞান ফিরতে দে। তারপর রাফি ওদের মুখের উপরে পানি মারলে ওদের কিছুক্ষণ পরই সব গোটার জ্ঞান ফিরে আসলো। আর জ্ঞান ফেরার পর ওদের মধ্যে একজন বেশি কথা বলছে, তাই বুঝলাম এইটাই লিডার। এই কেবে তোরা আমাদের দলে নিয়ে আসছিস? তোর দোলা ভাই। এই কুত্তার বাচ্চারা আমাদের ছেড়ে দে। তোরা জানিস না আমরা কার লোক? জানি, সব জানি। আর তোরা কি কারণে এদেশে আসছিস সেটাও জানি। তাই নাকি? তো বলতো আমরা কারা? ভাই এদিকে আসুন। তারপর বস দৌড়ে এসে ওদের লিডারকে বুক বরাবর এক লাথি দিল। লাথি খেয়ে চেয়ার পড়লো এক জায়গায়, আর ওদের লিডারটা পড়েছে আরেক জায়গায়। আর বসকে দেখে তো ওদের লিডারটা ভয়ে প্যান্ট ভিজিয়ে দিয়েছে। আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন। চুপ হারামির বাচ্চা, তোদের কোনো মাফ নেই। এই রোহান, জি ভাই। ওদের সাথে যা করার কর, আমি বাড়ি গেলাম, আর কেউ যেন জানতে না পারে। জি ভাই। আসলে আমি এতই ভয়ঙ্কর করে মারি যে বস পর্যন্ত আমাকে ভয় পাই। আর বাকিদের কথা নাই বললাম। তারপর বস আর রাফি ওদের বাড়ি চলে গেল, আর সোহনও সাইডে চলে গেল। তারপর লিডারটাকে ভালোভাবে চেয়ারে বাঁধলাম, আর বাকিরা তো আগে থেকেই বাঁধা ছিল। তখন সোহন, বক্সটা নিয়ে আয় তো। হুম। ডনের হয়ে কাজ করছিস, কিন্তু তোর ডন বাবা চুয়ে আর এমএকে চেনে না। ওরা আমার মুখে ডনের নাম শুনে খুব অবাকই হলো। আর তার চেয়েও বেশি অবাক হয়েছে আমার মুখ থেকে আর এম এর নামটা শুনে। শুধু অবাকই না, ভয়ে কলিজার পানি শুকিয়ে গেছে। কারণ শুধু ওরা না, পুরো দেশই আর এম কে ভয় পায়। আর ভয় পাওয়ারও যথেষ্ট কারণই আছে। কারণ যতবারই শফিক ভাইয়ের উপরে হামলা করার চেষ্টা করছে, ততবারই সবাইকে খুব বাজেভাবে মেরে একই অবস্থা করেছে এই আর এম এ। বাকিরা আরো পরে জানতে পারবেন। আর তার একটা কমন বিষয় হলো, আর এম এ যাদেরকেই মারে, মারার পর তাদের সবার হার্টে ছুরি দিয়ে কেটে আর এম এ লিখে দেয়। আর তাই ওরাও এতক্ষণে বুঝে গেছে আর এম এর নির্দয়তা কেমন, আর কেমনই বা তার মৃত্যু। তারপর সোহার বক্সটা আনলো এবং যা যা দরকার তা রেখে বক্সটা বন্ধ করে দিলাম। তারপর ওদের সব কটার হাত পায়ের আঙ্গুল ঘোড়া থেকে কেটে ফেললাম। তারপর সেই জায়গায় গুঁড়ো মরিচ ও লবণ দিয়ে দিলাম। ব্যাস, সবগুলো চিৎকার করতে শুরু করলো। আমার আবার চিৎকার ভালো লাগে না, তাই আবার সবগুলোর মুখে কাপড় ঢুকিয়ে দিলাম। এখন শুধু গড় গড়ের আওয়াজ বের হচ্ছে, তাও খুব অল্প। ওরা বুঝেছে আমাদের বা মৃত্যু ভয়ঙ্কর হবে, কিন্তু এতটা ভয়ঙ্কর হবে তা বুঝতে পারেনি। আর এসব দেখে সোহনের অবস্থাও খারাপ হয়ে গেল। তখন সোহন বলল, রোহান। সোহান একটা আঙ্গুল উঁচু করলো। আশা করি বুঝতে পেরেছে। না বুঝলে আমি বলে দিচ্ছি, ওরা আসলে টয়লেট পেয়েছিল, সে টয়লেটে যাওয়ার ইশারা করলো। আচ্ছা আচ্ছা যা। তারপরে চলে গেল। আসলে ওর কোনো টয়লেট পায়নি। আমার করা ওদের ওপরে অত্যাচারও সহ্য করতে পারছিল না, তাই টয়লেটের বাহানা ধরে এখান থেকে ভাগছে। আর আমি আমার মতো কাজ করতে লাগলাম। আর ওরা তো চিৎকার করছে আর নিজের জীবন ভিক্ষা চেয়ে বারবার আর্তনাদও করছে, কিন্তু আমার ওদিকে কোনো খেয়ালই নেই। আর শব্দ বিরক্তিকর হয়ে উঠছে, তাই মুখের ভিতরে আরও কাপড় গুঁজে দিলাম যাতে তারা শব্দ করতে না পারে। তারপর আবার সব কটার হাত পা গোড়া থেকে কেটে ফেললাম, আর সেখানে মদ ঢেলে দিলাম। তখন ওরা চিৎকার দিতে দিতে কি যেন ইশারা করলো, হয়তো বলছে এইভাবে কষ্ট না দিয়ে একেবারেই মেরে ফেলতে। কিন্তু আমি তা করবো না, তাই বুঝেও না বোঝার ভান করে রইলাম। চিৎকার যেন কমছেই না, তাই মুখ থেকে কাপড়গুলো বের করলাম। তখন সবাই শুধু পানি 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 করতে লাগলো। তারপর লিডারকে বাদে বাকি 5 জনের জন্য একটা করে পানির বোতল রাখলাম। তারপর 2 হাত দিয়ে দুজনকে পানি খাওয়াতে লাগলাম। সবাই ঢক ঢক করে পানি খাচ্ছিল, কিন্তু কয়েক ঢক খেয়েই চুপ হয়ে গেছে, কারণ সেগুলো পানি ছিল না, সব বোতলের ভিতরেই অ্যাসিড রেখে দিয়েছিলাম। তারপর বাকিরাও বুঝতে পারছে ওগুলো অ্যাসিড, তাই খেতে চাইলো না, কিন্তু আমি জোর করে খাইয়ে দিলাম। আর এবার লিডারকেও খাওয়ালাম। তারপর ওরা সব কয়টাই অজ্ঞান হয়ে গেল, শুধু লিডারটা বাদে। এই শালা তো দেখছি কই মাছের প্রাণ, সহজে মরতেই চায় না। তারপর সব কটার একদম মোমবাতি, একদম বংশের প্রদীপ নিভিয়ে দিলাম। রোহান, তুই এত বাজে আর ভয়ঙ্কর ভাবে মারিস, তোর হাত কাঁপে না? এটা কোনো ভয়ঙ্করই নয়। এই আরেমে যে কতটা ভয়ঙ্কর ভাবে মারতে পারে তা অনেক সময় সে নিজেও ভুলে যায়। দয়া করে তোর এই নামটা আমার সামনে বলিস না, তাহলে আমারও কেমন জানি বুক কাঁপে। এখানে ভয়ের কি আছে?
এখন কি করবি? দেখতে থাক। আর এদেরকে শহরের বিভিন্ন জায়গায় রেখে আসবো, যেখান থেকে সবাই খুব তাড়াতাড়ি দেখতে পারবে, আর ডনের কাছেও খবরটা যেন তাড়াতাড়ি পৌঁছতে পারে। হুম। তারপর আমি 6 জনের লাশকে আলাদা আলাদা ব্যাগে রাখলাম, কারণ সবারই হাত পা কাটা। তারপর সবার লাশ শহরের বিভিন্ন স্থানে রেখে আসলাম, যেখানে সকাল হতেই মানুষের আনাগোনা বেড়ে যায়। আর ঠিক আমি যা আন্দাজ করেছিলাম তাই হয়েছে। আর সকালের মধ্যেই সারা শহরে এই খবর ছড়িয়ে পড়েছে। আর সবার মুখে একটাই কথা, আরএমের হাতে আরও 6 জন খুব নৃশংসভাবে খুন হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই খবর সারা দেশেই ছড়িয়ে পড়েছে। আর ডনও এটা দেখলো, তখন রাগে টিভিটাই ভেঙে ফেললো আর বলল, আরে মেয়ে, আমি তোকে ছাড়বো না হারামির বাচ্চা। এগুলো বলছে আর রাগের সব কাছের জিনিসপত্র যা আছে সব ভাঙছে। আর এদিকে পুরো শহরেই আমাকে নিয়ে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু কেউ আজ পর্যন্ত আরএমএকে চোখে দেখেনি। তবে একটা বুঝতে পারছে যে আরএমএ কেউ একজন তো আছে, এবং এটাও আন্দাজ করতে পারছে সে কতটা ভয়ঙ্কর আর নির্দয়বান। তবে আমাদের দলের একটা নিয়ম নীতি আছে, আমরা কখনোই ভালো মানুষকে মারি না আর খারাপ মানুষকে ছাড়ি না, হোক সে আমাদের শত্রু কিংবা বন্ধু। আর যত মার্ডার আছে সবগুলো আমিই করি। বলতে পারেন আমি দলটাকে একাই প্রোটেকশন দিয়ে রাখি। আর হ্যাঁ, ডন যে প্রথমবার লোক পাঠিয়েছে তা না, কিন্তু এর আগেও 3-4 বার পাঠিয়েছে, তাদেরও একই অবস্থা করেছি। তবে এবারের মতো এটা এতটা বাজে ভাবে না। আর আমাদের মারার জন্য লোক পাঠানোর কারণ হলো ডনকে আমি একবার প্রচুর মেরেছিলাম, মানে একেবারে মেরেই ফেলতাম, কিন্তু সোহানের জন্য আর বসের জন্য মারতে পারিনি। তারপর ডন পালিয়ে আমেরিকা চলে যায়, আর কিছুদিন পরপরই আমাদের মারার জন্য লোক পাঠায়। আর প্রতিবারই আমি ওর লোকেদের মেরে ওর কাছে গিফট পাঠাতাম। কিন্তু এইবার এই 6 জনকে পাঠাইনি। ডন আরও লোক পাঠাতে চাইছে, কিন্তু আমার ভয়ে অনেকে আসতে যাচ্ছে না। ভুল বললাম, আমাকে নয়, আরএমের ভয়ে কেউ আসতে চায় না। আপনাদের মনেই হয়তো প্রশ্ন রয়েছে অনেকের যে আমি নায়িকার ব্যাপারে বলছি না কেন। আসলে নায়িকার ব্যাপারে পর্ব 3 থেকে জানতে পারবেন। এভাবেই চলছিল আমাদের দিন। আর একটা কথার পাশাপাশি আমি আর সোহান অনলাইন জবও করি আর পড়ালেখাও করি। পড়ালেখা বলতে কোনো ক্লাস করি না, শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসি। আর আমরা আলহামদুলিল্লাহ পরীক্ষায় ভালোই রেজাল্ট করি। আর এদিকে ডন ভাবছে, না, এভাবে কাজ হবে না, এবার অন্য কিছু করতে হবে। হ্যাঁ, একটা উপায় আছে, এবার আমি বিদেশি লোক ভাড়া করব। হ্যাঁ শাফিক খান, এবার তুই কোথায় পালাবি? আর আর এম এ তোর ব্যবস্থা আমি নিজেই করব। এইসব ভাবছে আর মনে মনে পৈচিক হাসি দিচ্ছে। আরেকটা কথা, ডন শুধু জানে আরএমএ শফিক খানের লোক, কিন্তু ডনও আজও আরএমএকে তাকে জানে না বা চেনেও না। তারপর আজ আবার বস ফোন করেছে। হ্যালো ভাই। তোরা একটা আমার বাসায় আসতে পারবি? জি ভাই, আমরা এক্ষুনি আসছি। তারপর আমি আর সোহান দুজনেই বসের বাসায় চলে আসলাম। আর এসে যে এমন সারপ্রাইজ পাবো ভাবতেও পারিনি। আসলে বস আমাদের না জানিয়ে একটা মোটরসাইকেল কিনে যাচ্ছে, আর তার দাম হচ্ছে অ্যাপ্রিলিয়া RS4 125। মোটামুটি দামি বাইক, আর দেখতে অনেক সুন্দর। ভাই শুধু শুধু টাকাগুলো নষ্ট করতে গেলেন কেন? নষ্ট করলাম কোথায়? আমি তো আমার ভাইদের দিছি। তোদেরকে তো 1000 বার বলছি আমার বাসায় থাক, কিন্তু তোরা তা থাকবি না। আর তোরা এত দূর থেকে আসছিস, তাই এটা দিলাম, এখন তাড়াতাড়ি চলে আসতে পারবি। তারপর ভাবি আমাদেরকে দুজনকে দুটো ঘড়ি উপহার দিল। এইবার মনের মধ্যে খটকা লাগলো, কারণ ভাবি কোনো সময় আমাদের উপহার দেয়নি। ভাবি কখনো আমাদের কোনো কিছু গিফট করেনি। তখনই আমি বললাম, ভাই আজকে কোনো বিশেষ দিন? মানে? না মানে আজ দুজনকেই বেশ হাসি খুশি লাগছে, আবার দুজনে একসাথে গিফট করছেন, তাই আর কি। আজ আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। কংগ্রাচুলেশনস ভাই ভাবি আপনাদের। আমরা জানতাম না, তাই কিছু আনতে পারিনি, সরি। আমাদের কিচ্ছুই লাগবে না, তোরা দুজন এসেছিস তাতেই খুশি। আমার তো আপন বলতে তোরাই আছিস। আমাদেরও তো আপনারা ছাড়া কি আপন কেউ নেই, আর কিছু তো একটা দিতে হবেই। তারপর পকেটে 2টা চকলেট ছিল, সেই দুটো দুজনকে দিয়ে দিলাম। আর সোহান কিছু দিতে পারলো না। তখন সোহান বলে উঠলো, রোহন তো ছোট পোলাপনের মতো চকলেট খায়, তাই সব সময় ওর পকেটে চকলেট থাকে, তাই ও চকলেট দিতে পেরেছে। কিন্তু আমি আমার বুক ভরা ভালোবাসাটাই দিলাম। আমি তো আর ওর মতো না, তাই না? সোহানের কথা শুনে সবাই হেসে দিলাম। তারপর আমি বললাম, আচ্ছা ভাই আজ তাহলে আমরা আসি। আসি মানে কি? আজ আর কোথাও যেতে দিচ্ছি না, এখানে ডিনার করে তারপর যাবি। তারপর আর কি, অনেক জোরাজুরির পর ডিনার করতে বাধ্য হলাম। তারপর বাইক নিয়ে বাসায় চলে আসলাম। তারপর বিছানার কাছে যেতেই বিছানা বলতে লাগলো, আহো ভাতিজা আহো, সে কখন থেকে তোমাদের অপেক্ষা করে আসি। তারপর আর কি চাচার কাছে মানে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম।
তারপর মাঝরাতে আমার একটু সুস্থ পেয়েছিল, ঘুম থেকে উঠলাম, উঠে দেখি সোহান পাশে নেই। ভাবলাম হয়তো ও হয়তো টয়লেট করতে গেছে, তাই ওর আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ ধরেই অপেক্ষা করে রয়েছি, কিন্তু সারা তো আসার কোনো নামই নেই। আবার টয়লেটে গিয়ে মরে পড়ে আছে নাকি, আর এদিকে আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে। তার উপায় না পেয়ে টয়লেটে দিয়ে গেলাম। এই সোহান, যেই তোকে ডাক দিয়ে টয়লেটের দরজায় হাত দেবো তখনই দেখি টয়লেট খোলা। তখন আমি ভাবলাম ব্যাপার কি, কই গেল? তারপরে সোহানকে খুঁজতে লাগলাম। তখন বারান্দা থেকে ফিসফিস করে কথা বলার আওয়াজ আসছিল, তাই বারান্দায় গিয়ে উকি দিয়ে দিলাম। আর উকি দিতেই আমার চোখ থেকে ঘুম উধাও হয়ে গেছে। গিয়ে দেখি সোহান না কার সাথে যেন ফিস ফিস করে চোরের মতো কথা বলছে। ও মা! আবার দেখি কথা বলার মাঝে মাঝে হাসছে, অনেকটা ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো। তারপর আমিও রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন রাতেও এই সেম ঘটনা, এভাবে কয়েকদিন রাতেই দেখলাম। কিন্তু আল্লাহর বান্দা কার সাথে এত কথা বলে আর কার এত হাসাহাসি, তাই তো বুঝতে পারছি না। তাই ঠিক করলাম কার সাথে কথা বলে সেটা বের করব। তাই সুযোগ বুঝে ফোনের অটো কল রেকর্ডটা অন করে রাখলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়েছি বললে ভুল হবে, আসলে ঘুমের ভান ধরে শুয়ে রয়েছি। আজও সেই একই কাজ, কিন্তু আজ আর ঘুমালাম না। তারপর কথা বলে এসে যখন ঘুমিয়ে পড়লো তখন ওর কল রেকর্ড শুনতে লাগলাম। আর শুনি তো, ও তাইলে এই ব্যাপার, ওই শালায় লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, কালই ওকে ধরবো। তারপর কল রেকর্ড অফ করে দিলাম আর আগেরটা ডিলিট করে দিলাম। এই জন্য তো বলি সারা রাত সকালে এত ডাকার পরও কেন ঘুম থেকে ওঠে না। সারা রাত চোরের মতো করে কথা বলে আর সকাল হলে গরুর মতো করে পড়ে পড়ে ঘুমায়। আসলে বস আমাদের এসব প্রেম ভালোবাসায় চড়াতে না করেছে, কারণ এটাও আমাদের একটা দুর্বল জায়গা। আজ আমি আর সোহান বাইরে ঘুরছি, তখন সোহানকে বললাম, সোহান আজ আমাকে একটা সত্যি কথা বলবি? তোর কাছ থেকে আমি কি কোনো সময় কিছু লুকিয়েছি? বল, কি বলবি? তুই প্রতিদিন মাঝরাতে উঠে কার সাথে ফোনে কথা বলিস রে? আমার কথা শুনে সোহান মোটামুটি তো ভ্যাবা জায়গা খেয়েই গেছে। তখন বলল, তুই কিভাবে জানলি? সেদিন রাতে আমার টয়লেট পেয়েছিল, তখন উঠে দেখি তুই বাসে নেই। তারপর বারান্দা থেকে তোর ফিস ফিস করে কথা বলার আওয়াজ আসছিল, তাই সেখানে গিয়ে দেখি তুই কার সাথে যেন খুব হেসে হেসে কথা বলছিস। আসলে তোকে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু ভয় হতো যদি তুই বসকে বলে দিস, তাই বলিনি। শোন তাহলে, আমরা যে ওই দিন মার্কেটে গেছিলাম মনে আছে? সেদিন যে টয়লেটে গেছিলাম, তখন আসার সময় একটা মেয়ের ধাক্কা লাগে আমার সাথে, আর আমি নিচে পড়ে যাই, আর মেয়েটা আমার উপরে পড়েছে। তখন মেয়েটার দিকে তাকাতেই তো 3 বালতি ক্রাশ খাইছি। আমি বুঝি না তোরা তো টয়লেটে যাওয়া লাগে কেন রে? এটাও একটা অভ্যাস। এটা অভ্যাস নয়, এটা তোর বদ অভ্যাস। তারপর আবার কিছুদিন আগে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, তখন মেয়েটাকে দেখতে পাই। তারপর তুই যখন বসের সাথে ফোনে কথা বলতে গেলি, তখন আমি মেয়েটার কাছে গিয়ে কথা বলি, আর আসার সময় ঠিকানা আর মোবাইল নাম্বার নিয়ে আসি, আর এখনও ফোনে কথা বলতেই আসি। তোর কথা শুনে আমার 7 আপের সাথে ফুচকা খেয়ে আত্মহত্যা করতে ইচ্ছে করছে। এত কিছু করে ফেলেছিস আর আমি টেরও পেলাম না। খুব হাসি পাচ্ছে না? আমি এক্ষুনি বসকে ফোন করে সব বলে দেবো। ভাই, তোর 2টা পায়ে ধরি, এই কথা কাউকে বলিস না, তাহলে বস আমাকে জীবিত রেখে জানাজা পড়ানোর ব্যবস্থা করবেন। আমি তো বলবই। তোর কি লাগবে বল, এক্ষুনি সব এনে দিচ্ছি। বেশি কিছু না, পেটটা খুব খালি খালি লাগছে। আমি পেটে হাত বোলাতে বোলাতে বললাম, মাফ কর ভাই, তুই যেভাবে খাবার খাস মনে হয় রাক্ষসের চেয়ে কম খাবে। কি আর করার, পেটটা খুব খালি খালি লাগছে, যে কোনো সময় কথা বের হয়ে যেতেই পারে, তাই তো বলি খাবার দিয়ে আটকে রাখ। ওকে চল, আজকে খাওয়াবো তোকে। তবে মনে রাখিস, এই দিন না, দিন আমারও আসবে, তখন পুরো গোষ্ঠী সহ খাবো, মনে রাখিস। সে পরে দেখা যাবে, এখন রেস্টুরেন্টে চলেন। তারপর চলে আসলাম রেস্টুরেন্টে, আর আমি তো শুধু খাবার অর্ডার করছি আর খাচ্ছি, আর সোহানের মুখটা বাংলার 5-এর মতো হয়ে আছে। বেচারা আজ কি ফাঁসাটাই না ফাঁসছে। কিরে, তুই কিছু খাবি না? তোর খাওয়া দেখে আমার চোখে জল এসে গেল। এতদিন পরে তোকে এইভাবে খেতে দেখেছি, আমার তো খুব শান্তি লাগছে। তোর খাওয়া দেখে মনে হচ্ছে গত 1 মাস ধরে খাদ্য সংকটে ছিলি আর অনাহারে ভুগছিলি। এত খাস কিভাবে? এই, তোদের বংশে কি দুর্ভিক্ষে মারা গেছে নাকি কেউ? এত খাস কেন? ওর কথা শুনে আমি তো হাসছি আর খাচ্ছি,
কিন্তু খাওয়া থামছে না। খাওয়া দিতে দিতে বেচারা ওয়েটারও হাঁপিয়ে গেছে। তখন খাওয়ার পরে ভাবলাম সোহানকে আরেকবার জিজ্ঞেস করি যে খাবে কিনা। যতই হোক মানবতা বলে তো একটা জিনিস আছে নাকি। কিরে ভাই, তুই এইভাবে আমার খাওয়ার দিকে তাকিয়ে আছিস কেন? তুইও অর্ডার কর, একসাথেই খাই। এতক্ষণে মনে হলো তোর সামনে কেউ না খেয়ে আছে। না থাক, তোর খাওয়া দেখেই আমার পেট ভরে গেছে, আমার আর খাওয়ার দরকার নেই। তারপর আমি আর বেশি খেলাম না, পেট ছোট তো তাই বেশি খেতে পারিনি। তারপর বিল দেওয়ার সময় সোহানের চেহারার দিকে তাকিয়ে দেখি চেহারার মধ্যে কান্নার ছাপ ভেসে উঠছে। তাই কোনো মতে বিল দিয়ে ওকে নিয়ে বাসায় চলে আসলাম। আর বাসায় এসেও আজ মন ভরে খেলাম। আজ অনেকদিন পর মন খুলে খেতে পারলাম। আমি তো কথাগুলো সোহানকে শুনিয়ে শুনিয়ে বলছি, আর ও তো আমার কথা শুনে সাপের মতো ফসছে আর বলছে। মনে মনে বললাম, অন্যের টাকা মেরে খেতে পারলে সবাই মন খুলে খেতে পারে, তোকে ভাগে পেয়ে নেই, তখন বুঝবি এই সোহান কি জিনিস। আল্লাহ আমাকে খাইয়ে যে আমার কলিজাটা করেছে তাজা, তুমি তো আরো কলিজাটা করে দাও ভাজা ভাজা। যাই হোক, এইভাবেই সকালটা সোহানকে খেপাতে খেপাতে ভালোভাবেই কেটে গেল। বিকেলে বস ফোন দিয়ে বললো মিটিং আছে, তাই সেখানে নাকি যেতে হবে। ও আরেকটা কথা, আমরা যে মাফিয়া সেটা সবাই জানে না, সবাই জানে আমরা ব্যবসায়ী। তাই বিকেলে রেডি হয়ে আমি আর সোহান বসের অফিসে চলে আসলাম। তখন বস বলল, রোহান এদিকে আয়। জি ভাই। অধরাজ মালয়েশিয়া থেকে ফিরছে, এয়ারপোর্ট থেকে ওকে রিসিভ করে নিয়ে আয়। এই অধরটা আবার কে? আমার বোন। আপনার বোন আছে? তা তো আগে শুনিনি আর দেখিও নি। আমি কখনো বলিনি তাই শুনিসনি, আরও ছোট থেকেই মালয়েশিয়া থাকে তাই দেখিস নাই। কিন্তু ভাই আমার তো একটা জরুরি কাজ আছে, আমি সোহানকে বলে দিই। তোর আবার কিসের কাজ? আচ্ছা তাহলে সোহানকে আসতে বল। তারপর আমি ওখান থেকে চলে আসলাম। আসলে আমি মিথ্যা বলছি, আমার কোনো কাজ নেই। আমি এই মেয়ে ক্যাচেলের মধ্যে আমি নেই, তাই সোহানের কথা বলে দিয়েছি। এছাড়া তো মেয়ে বলতেই পাগল, সুন্দরী মেয়ে দেখলেই অমনি সেখানে গিয়ে বসে পড়ে কথা বলার জন্য। বসের কেবিন থেকে বেরিয়ে সোহানকে খুঁজতে লাগলাম। ওই শালা একটা পেয়েছে, সারাটা দিন ওর গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলে, এখন আবার কোথায় গিয়ে কথা বলছে কে জানে। তারপর খুঁজতে খুঁজতে পেলাম। তারপর বললাম, সোহান বস তোকে ডাকছে। কেন? সেটা বসের কাছে গিয়ে জিজ্ঞেস কর। আর এই নে বাইকের চাবি, লাগতে পারে। তারপর সোহান চলে গেল বসের কাছে, আর আমি চলে আসলাম বাইরে ঘুরতে। আগেও বলেছি বাইরের সবাই আমাদের সাধারণ মানুষের মতোই ভাবে। তারপর বাইরে এসে একটা টঙের দোকানে বসে চা খেতে লাগলাম। আর এদিকে, ভাই আমাকে ডাকছেন? হুম। কি জন্য ডাকছিলেন? অধরাজ মালয়েশিয়া থেকে ফিরছে আর আমার মিটিং আছে, তাই আমি যেতে পারবো না। রোহনকে বলেছি ওর নাকি কাজ আছে, তুই গিয়ে কি এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আয়। ওর আবার কিসের কাজ? আর অধরা কে ভাই? আমার বোন। আপনার বোন আছে? তা তো আগে কখনো বলেননি। তোরা জানতে চাসনি তাই বলিনি, আর এখন তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে যা। তা ঠিক আছে, কিন্তু আপনার বোনকে চিনব কি করে? আগে তো কখনো দেখিনি। আমি তোর ইমেইলে ছবি পাঠিয়ে দেবো, তুই যা। তারপর সোহান চলে আসলো এয়ারপোর্টে, আর বস তো মিটিংয়ে, আর আমি বাইরে গায়ে হাওয়া লাগিয়ে উড়া ধুরা ঘুরছি। আমি তখন পুরো চিলে আছি মামা, চিলে আছি, মানে এনজয় করছি। আর এদিকে তো মামা আমি পুরাই চিলে আছি, মানে এনজয় করছি একদম পুরো সি ইউ নট ফর মাইন্ড, হ্যাপি রিল্যাক্স। তারপর বাসায় এসে কানে হেডফোন লাগিয়ে দিলাম, এক ঘুম। আর এদিকে কি ব্যাপার, বস এখনো ছবি পাঠাচ্ছে না কেন? একটা ফোন দিব নাকি? না থাক, মনে হয় মিটিংয়ে ব্যস্ততায় দিতে পারতেছে না। তারপর সোহান এয়ারপোর্টে বসে অপেক্ষা করতে লাগলো। তার কিছুক্ষণ পরেই সোহানের ফোনে মেসেজ আসলো। তারপরে মেসেজটা ওপেন করতেই, হাই আমি সোহান, আপনি নিশ্চয়ই অধরা ম্যাম? সরি, আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে শফিক ভাই পাঠিয়েছেন। ও হ্যাঁ, ভাইয়া বলেছিল আপনি সেই সোহান। এখন বাসায় চলুন। চলুন। তারপর সোহান অধরাকে নিয়ে বাইকের কাছে গেল। যেহেতু ও বাইক নিয়ে গিয়েছিল, তখন অধরা বলল, বাইক কেন, গাড়ি কোথায়? দুজন তো বাইকে যাওয়া যায়, আর আপনার তো কোনো লাগেজ নেই সাথে। দুজন বাইকে যাব মানে? আপনি ভাবলেন কি করে আমি আপনার সাথে বাইকে যাব? আপনি একাই আসেন, আমি অন্য গাড়ি করে চলে যাব। তারপর অধরা চলে গেল। আর বেচারা সোহান অধরা যাওয়ার দিকে ভ্যাবলার মতো তাকিয়ে আছে। আর এদিকে আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। দেখি আমি এক অচেনা অজানা জায়গায় হারিয়ে গেছি, আর তার চারিদিকে বড় বড় সবুজ ঘাস, আর তার মাঝে মাঝে সাদা কাশফুলে ভরে রয়েছে। সবকিছু মিলিয়ে পুরো নাম্বার 1 জায়গা।
আর একটু পরেই তার মধ্যে থেকে বেরিয়ে এলো এক সাদা পোশাক পরা অপ্সরী। আর অপ্সরীটা আমার দিকে এগিয়ে আসছে। অপ্সরীটা যতই আমার দিকে এগিয়ে আসছে ততই যেন আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তারপর ধীর পায়ে হেঁটে অপ্সরীটা আমার সামনে এসে দাঁড়ালো, একেবারে সামনে এসে দাঁড়ালো। তার আর আমার দূরত্ব 1 হাতেরও কম হবে। এখন আমি শুধু তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি আর বলতে লাগলাম, এত সুন্দর অপ্সরী আমি জীবনেও দেখিনি, আর এতটা কাছে কখনো মেয়েই ছিল না। আর অপ্সরী তো দূরের কথা, কি তার রূপ, কি তার গায়ের রং, কি তার শারীরিক গঠন। আর তার চুলগুলো হালকা রোদের ভিতর যেন মুক্তোর মতো ঝলঝল করছে। আর তার সব থেকে আকর্ষণ করা জিনিস হলো তার গোলাপের পাপড়ির মতো ঠোঁট, আর তার নিচে আবার গাঢ় কালো রঙের একটা তিল রয়েছে। সব মিলিয়ে পুরোই ঝাক্কাস। তবে কি হলো জানি না, হঠাৎই অপ্সরীটা আমি জড়িয়ে ধরলো, আর সে জড়িয়ে ধরতে যেন আমি বিদ্যুতের খাম্বা হয়ে গেছি। তারপর আমিও তাকে জড়িয়ে ধরলাম। তারপর ধীরে ধীরে দুজনের ঠোঁট দুজনের আকর্ষণ করতে লাগলো। আর তারপরেই কিস শুরু হয়ে গেল। কি ব্যাপার, কিস করে কোনো স্বাদ পাচ্ছি না কেন? সবার মুখে শুনে আসছি মেয়েদের কিস করলে লাগে মিষ্টি লাগে, মিষ্টি লাগে। আর আমি তো অপ্সরীকে কিস করছি রে ভাই, তাহলে তো মধুর মতো লাগার কথা, কিন্তু কোনো স্বাদই তো পাচ্ছি না। তখনই হঠাৎ ঘুম ভেঙে গেল আর দেখি আমি কোল বালিশটা জড়িয়ে ধরে আছি। না মানে তখন কোল বালিশটারেই সময়ছি। এই জন্য তো বলি স্বাদ লাগছে না কেন। ইস, কি লজ্জা, কি লজ্জা। তারপর মোবাইল হাতে নিয়ে দেখি সোহান 20 বারেরও বেশি কল দিয়েছে। আমি তো অপ্সরীকে চুমানোর তালে খেয়ালই ছিল না। তারপর আবারও ফোন দিল। এবার রিসিভ করে বললাম, হ্যালো। তুই কি বেঁচে আছিস নাকি মরে ইন্নানিল্লা হয়ে গেছিস? কতগুলো কল দিছি তোরে? বল, কি জন্য কল দিয়েছিস? মোড়ের এই জায়গাটা একটু আইতো। কোন মোড়? আমাদের বাড়ির সামনে যে মোড় রয়েছে ওইখানে। ওকে, তুই ওখানে 5 মিনিট দাঁড়া, আমি 20 মিনিটে চলে আসছি। তারপর চলে আসলাম মোড়ে। গিয়ে দেখিস সোহেন না শালায় মেয়ে নিয়ে বসে আছে। তারপর ওদের সামনে গিয়ে বললাম, কিরে আমাকে আসতে বললে আর এখন মেয়ে নিয়ে বসে আছিস? দাঁড়া, আমি এক্ষুনি এমপির মেয়েকে ফোন দিই। আগে এখানে শান্তি মতো বস বলছি। তারপর একটা চেয়ার টেনে বসলাম। তারপর বললাম, বল। রোহান, এ হচ্ছে নীলিমা, যার কথা তোকে বলতাম, আর ওই এমপির মাইয়া। আর নীলিমা এই হচ্ছে আমার বন্ধু রোহান, যার কথা তোমাকে প্রায় বলি। শালা হারামি, প্রেম করছিস তুই আর মেয়ের কাছে আমার কথা বলার কি আছে রে? কিরে একা একা কি বিড়বিড় করছিস? না কিছু না। নীলিমা, আপনি কিন্তু অনেক কিউট আছেন। ধন্যবাদ ভাইয়া। কিরে তুই ওকে আপনি বলছিস কেন? ও তো আমাদের না, থুক্কু, তোর বোনের মতো। ওকে তুমি ডাকবি আর ওর নাম ধরে ডাকবি। আর তোদের দেখে বোঝা যাচ্ছে কোথাও ঘুরতে যাবি। একটু মার্কেটে যাব, কিছু শপিং করতে। এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে পরিচয় করিয়ে দেই। যা, আমি বাসায় যাচ্ছি। তুইও আমাদের সাথে চল। না থাক শালা, আমি কি তোদের সাথে তোদের প্রেমলীলা দেখতে যাবো নাকি? আর শোন, বাসায় এসে তোকে একটা সারপ্রাইজ দিব। আসলে সোহান আমাকে অধরার কথা বলতো, এখন তো নীলিমার সামনে তাই বলেনি। কারণ নিজের গার্লফ্রেন্ডের সামনে যদি আরেকটা মেয়ের নাম নেয় তাহলে তো ওর উপর দিয়ে টর্নেডো বয়ে যাবে। তার উপর আবার এমপির মাইয়া। তারপর সোহান নীলিমাকে নিয়ে মার্কেটে চলে গেল, আর আমি বাইক নিয়ে বাসায় চলে আসলাম। কারণ ওরা নাকি রিক্সা দিয়ে ঘুরবে, তাই বাইক নেয়নি। এখন বাসায় ঢুকতে ভালো লাগছে না, তাই আবার বাইক নিয়ে পার্কে চলে আসলাম। তারপর বাইকটা এক সাইডে পার্ক করে ভিতরে গিয়ে একটা চেয়ারের উপরে বসলাম। তখনই হঠাৎ দূরে একটা বাচ্চার দিকে নজর পড়লো। দেখি বাচ্চাটা খেলছে আর দূরে বল ছুঁড়ে মারছে, আর তার বাবা মা আবার সেই বল কুড়িয়ে এনে তার কাছে দিচ্ছে, আবার সে বল ছুঁড়ে মারছে। এইভাবে তারা খেলছে। এই দৃশ্য দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তখন একটা মুচকি হাসি দিয়ে মনে মনে ভাবছি, ছোটবেলায় যদি আমার বাবা মা বেঁচে থাকতেন তাহলে হয়তো আমাকে নিয়ে এইভাবে খেলাধুলো করতেন। হঠাৎ অনুভব করলাম চোখ জোড়া জলে ভরে এলো। তারপর চোখ মুছে স্বাভাবিক হয়ে বাসায় চলে আসলাম, আর সোহানও মার্কেট থেকে ফিরে আসছে। তারপর আমি আর সোহান একসাথে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। আর এদিকে ঘটেছে আরেক ঘটনা। ডন আমাদেরকে মারার জন্য তার দলের বিদেশি লোকজন যোগ করেছে, আর আমরা তো আমাদের মতোই চলছি। আর তাছাড়াও সারা দেশে আমাদের লোকজন জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যাই হোক, আজ আবারও বস ফোন করেছে, তার বাসায় ডাকছে। কেন ডাকছে তা আমার সোহানেরও অজানা। তো বাইক নিয়ে বসের বাসায় চলে আসলাম। সোহান আমার সাথে আসছিল। একটু পর দেখি চোরের মতো সাইড কেটে পালাচ্ছে। আমিও বুঝলাম না হঠাৎ পালাচ্ছে কেন। যাই হোক, যেই না সামনে তাকিয়ে হাঁটতে যাবো অমনি কার সাথে যেন ধাক্কা খেয়ে ধপাস করে নিচে পড়ে গেলাম। ধাক্কা খাওয়ার আগে যেহেতু সামনে তাকিয়েছিলাম তখন একটা মেয়েকে দেখেছিলাম, তাই শিওর হলাম একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম।
আহা, জীবনে প্রথম কোনো মেয়ের সাথে ধাক্কা খেলাম। কিন্তু এই বাড়িতে তো ভাবি ছাড়া কোনো মেয়েই নেই, কাজের মেয়েও তো নেই। তাহলে তখন মনে হতো গতকাল তো বসের বোন আসছিল, তাই তাড়াতাড়ি করে উপরের দিকে তাকাতেই দেখি ও মা, এ তো পুরোই কিউটের আস্ত একটা গোডাউন। আমি মনে মনে ভাবতে লাগলাম, বসের বোন যে এত রূপবতী তা কোনো পরীকেও হার মানতে বাধ্য করবে। তবে আমার স্বপ্ন দেখা অফিসারের চেয়ে বেশি সুন্দর না। তখন মনের মধ্যে একটা শয়তানি বুদ্ধি আসলো, বসের বোন মানে লেডি বসকে একটু বাজিয়ে দেখি কেমন বাজতে পারে। তারপর বললাম, ভাবি ভাবি বাসায় মেয়েটাকে নতুন কাজের বুয়া নাকি? আমি তো অথরাকে শুনিয়ে শুনিয়েই বললাম, এই যে মিস্টার, আপনি কে? আমি রোহান। আমি একটু ভাব নিয়ে বললাম, কিন্তু মনে হয় উল্টো জায়গায় ভাব নিয়ে ফেললাম, যার ফলে একটু পরেই পেয়েছি। তো মিস্টার লাল বান্দর, সরি রোহান বান্দর হবে। আপনি কাজের বুয়া বললেন কাকে? বান্দর বলাতে আমার ইগোতে লাগলো, শত হলেও আমার একটা পার্সোনালিটি আছে না। আপনাকে বুয়া বললাম। কি? তারপর অধরা এমন একটা কাজ করবে তা কেউ ভাবতে পারেনি। ঠাস ঠাস করে দুইটা লাগিয়ে দিলাম। আর তখনই বস রুমে চলে আসলো, আর সোহাইন না শালায় লুকিয়ে লুকিয়ে দেখছে। যাই হোক, এই অধরাজ আমার মান ইজ্জতের মধ্যে একদম পুরো পেরেক দিয়ে গুতা মারছে। তখনই, তোর সাহস হলো কি করে আমাকে কাজের বুয়া বলার? নেক্সট টাইম যেন মুখ দিয়ে এই কথা বের করার আগে আজকের কথা মনে থাকে। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে, এই বলে চলে আসছিলাম। তখনই বস এসে অধরাকে ঠাস 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 করে দুটো লাগিয়ে দিল। আর আগে কটমট করতে করতে বলতে লাগলো, তুই ওর গায়ে হাত তুলছিস কেন? ও আমাকে কাজের বুয়া বলেছে। ও হয়তো মজা করে বলছে, তাতে এত রিয়াক্ট করার কি আছে? আর ওর গায়ে হাত না তুললেও পারতি। তারপর অধরা ওখান থেকে রাগ করে চলে গেল, আর আমি তো আগেই চলে এসেছিলাম। তারপর বাইরে বসে গালে হাত দিয়ে ভাবছি, বাবা গো বাবা, হাতে কি জোর! দেখলে বোঝা যায় না, এটা তো পুরো একটা অ্যাটম বোমা। কি থাপ্পড়টাই না দিল! এখনো গাল দুটো লাল হয়ে আছে, আর ব্যথা তো কমছেই না। না, এই মেয়ে আজ আমার মান ইজ্জত নিলামে উঠাইছে। পরবর্তীতে যে কী করে বলা তো যায় না। ভুলেও আর এই মেয়ের সামনে যাওয়া যাবে না। বসে বসে এগুলোই ভাবছি, তখনই শয়তানের সর্দার মানে আমার প্রাণপ্রিয় বন্ধু এসে হাজির হলো। আর এসেই তো, আজ দেখলাম এক কাজের বুয়া কোনো এক রাজকুমারের গালে ঠাটাইয়া দুইটা পাপ্পি দিছে। সোহাইন না, আমার সামনে থেকে যা তো। আহারে বেচারা, যেভাবে পাপ্পি দিচ্ছে মনে হয় ওই জায়গাটি দিয়ে আর কখনো দাঁড়িয়ে উঠবে না। তোর জুতা খুলে মারবো হামজাদা, দাঁড়া, পালাবি না? তারপর আর ওরে পাইকে একদম শয়তানের মতো বাতাসের বেগ দিয়েছে এক দৌড়। আমিও ওকে তাড়া করতে করতে বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হতে গিয়ে গালের দিকে তাকিয়ে দেখি গাল দুটো একদম টমেটোর মতো লাল হয়ে ফুলে রয়েছে। তারপর ফ্রেশ হয়ে এসে দিলাম এক ঘুম। আজও ঘুমের মাঝে স্বপ্নে সেই অপসরিটাকেই দেখলাম। তারপর মাঝে মাঝেই দেখতাম। আর এদিকে অধরার অবস্থা একদম ভয়াবহ। রুমে এসে জামা কাপড় যা আছে সব এলোমেলো করে এখান থেকে সেখানে ছুঁড়ে মারছে। কাঁচের যে আসবাবপত্র আছে সেগুলো তো ভাঙছেই, আর মোবাইলটাও ভাঙছে। আর আগে কটমট করতে করতে বলছে, চাকরের বাচ্চা, আজ শুধু তোর জন্য ভাইয়া জীবনে প্রথমবার আমার সাথে রাগী গলায় কথা বলেছে আর হাতও তুলেছে। তোকে তো এর উচিত শিক্ষা দেবই, তখন বুঝতে পারবি অধরা কি জিনিস। আর এই বাড়িতে তো দূরে থাক, এমন ব্যবস্থা করবো যাতে আমার ভাইয়ার আশেপাশেও থাকতে পারবি না। তারপর অধরা কি যেন ভেবে শুয়ে পড়লো। আর বিকেলে সোহান ওর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে। এই শালা পাইছে একটা গার্লফ্রেন্ড, পাইছে না যেন আলাদিনের চেরাগ পাইছে। সারাদিন ওর পিছনে পড়ে থাকে। এখন রাতে ছাড়া বেশি একটা দেখা যায় না। আর বিকেলের দিকে শরীরটা কেমন জানি দুর্বল দুর্বল লাগছে, তাই আবারও শুয়ে পড়লাম। রাতে আবার ঘুম থেকে উঠে দেখি সোহান এখনও আসেনি, আর আমিও বিছানা থেকে উঠতে পারছি না। তারপর অনুভব করতে লাগলাম শরীরে ঝরঝর ভাব আসছে। আর আমেরিকার কথা তো আমাদের মনেই নেই। ডন আমেরিকার বিভিন্ন শহরে নামি দামি মাফিয়াদের তার দলে নিচ্ছে। আর এবার তার পরিকল্পনা, সে আমাদের মারতে বিদেশিদের পাঠাবে। তার মোট 10 জনকে পাঠানোর চিন্তা করছে। আর অপরদিকে অধরা আমাকে সাহায্য করার জন্য যথেষ্ট পরিকল্পনা এঁকে ফেলেছে। আর এদিকে আমি একা একা দিনে কাটাচ্ছি। সোহানের ঘোরাঘুরি আগে তুলনায় আরও বেড়ে গিয়েছে। এখন তো দেখা পাওয়াটাই মুশকিল। আর তাই আমি ভাবছি আমিও কোথাও থেকে ঘুরে আসি, তাহলে মন এবং শরীর দুটোই ভালো হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। তারপর ব্যাগপত্র গুছিয়ে বসকে ফোন দিলাম। যেহেতু এখন তেমন কোনো কাজ নেই, তাই বসও রাজি হয়ে গেল। তারপর সোহানকে বলে বাইক নিয়ে চলে আসলাম চট্টগ্রাম। 3 দিনের জন্য ঘুরতে আসলাম। আর অধরা সুযোগ খুঁজছে কীভাবে আমাকে একা পাবে। তারপর আমাদের সবারই দিন আনন্দে কাটছিল, আর এখানে আমি ভালো এনজয় করছি। আপনারা উল্টো পাল্টা ভাববেন না, মানে এখানে অনেক চিল করছি আর কি। আমি মনে মনে ভাবতে থাকলাম, না,
এভাবে আর কতদিন পালিয়ে পালিয়ে প্রেম করব। বাসায় গিয়ে সোহানের আর নীলিমার কথা বসকে বলবো। আমি বসকে না বললে না করবে না, আমি বললে অবশ্য বস না করবে না। আর এদিকে আমিও ট্যুর শেষ করে বাসায় ফিরলাম। তারপর রেস্ট নিয়ে আবার বাসায় চলে গেলাম। আর জানালাম না। তারপর কলিং বেলে চাপলে অথর এসে দরজাটা খুলে দিল। আর আমিও আবার ফ্রিতে এক বালি ক্রাশ খেয়েছি। মেয়েটা আরো মায়াবী কেন? ওকে দেখলেই চোখ ফেরাতে ইচ্ছে করে না, কিন্তু মাইয়া ক্যাটেলের মধ্যে নাই আমি। তাই পাশ কাটিয়ে চলে আসছিলাম। তখন অথরা বলল, রোহান দাঁড়াও। এই মাইয়া তো দেখছি সাহস কম না, আমার নাম ধরে ডাক দেয়। আবার তুমি করে বলছে দেখছি। শুধু বসের বোন বলে কিছু বললাম না, নাহলে মাথায় তুলে একটা আছাড় মারতাম। জি ম্যাডাম বলেন। আসলে ওই দিনের জন্য সরি, আমি আসলেই দুঃখিত। আমাকে কি মাফ করা যায় না? সেদিন আমারই ভুল ছিল, আপনাকে লাগানো আমার ঠিক হয়নি, আপনি আমাকে মাফ করে দেবেন। না ঠিক আছে, আর আমাকে ম্যাডাম বলো কেন? আমার নাম ধরেই ডাকবে। তা কেমন করে হয়? আচ্ছা যাই হোক, বস বাসায় গিয়েছে? হুম। এই হাসি দেখে আবারও ক্রাশ খেলাম। তারপর মনে মনে ভাবছি, শুধু ক্রাশ খেয়ে লাভ কি? কি ভাবছো? না কিছু না। আমি বললাম আপনি বসকে একটু ডেকে দিন, জরুরি কথা আছে। তারপর অধরা বসকে ডাকতে চলে গেল। আর আমি একটু অবাকই হলাম। আজ একেবারে ঠান্ডা মাথায় কথা বললো। ব্যাপার কি? মনের মধ্যে আবার শয়তানি বুদ্ধি আছে নাকি? থাকতেই পারে, চোখে তো তাই দেখলাম। যতটা সম্ভব এই মেয়ের কাছ থেকে দূরে থাকতে হবে। তারপর আমার ভাবনা ছেদ ঘটিয়ে বস আসলো। কি ব্যাপার, আগে তো বললেও আসতি না, আর আজ না জানিয়ে চলে আসলি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তা কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালো। অধরা বললো জরুরি কথা বলবি নাকি? কিভাবে যে বলবো? বল কি বলবি, এভাবে ভয় পাচ্ছিস কেন? আবার লজ্জাও পাচ্ছিস, কি ব্যাপার, বিয়ে করবি নাকি? জি ভাই। কি? না না ভাই, আমি না ওই সোহানের বিয়ে করার কথা বলছি। কি সোহান? কই আরামদাদে আসে নাই? ও তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে। গফ মানে? ওই এমপির মায়ের সাথে প্রেম করে। এখন যদি আপনি এমপির সাথে কথা বলে ওদের বিয়ের ব্যবস্থাটা করে দিতেন। কোন এমপির মেয়েকে ভালোবাসে? রফিক খানের মেয়েকে। আচ্ছা, আমি রাফির সাথে কথা বলবো। আর তুই কি কাউকে পছন্দ করিস? থাকলে বল, দুজনকে একসাথে বিয়ে দিয়ে দেই। আমার তো আমার বোনকেই পছন্দ হয়। কি বিড়বিড় করছিস? না 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 না, কিছু না আমার কোনো পছন্দ নেই। তারপর আমি চলে আসলাম আমাদের বাসায় এসে দেখি সোহান শালা আগে থেকে এসে আসছে। তখনই বললাম, সোহান তোর জন্য একটা সারপ্রাইজ আছে। বলে ফেল। তুই যে এমপির মায়ের সাথে লুতুপুতু করি সেটা যে বসকে বলে দিয়েছি। এখন শালা অন্য মনস্ক ছিল, এখন আমার দিকে মনোযোগ দিল। তারপর বলল, তোর কথায় আমি সারপ্রাইজড হয়ে গেছি। তুই আমাকে সারপ্রাইজ দিছিস না মরণের খবর শোনাইছস? আরে আগে আমার কথাটা তো শোন। কি শুনবো? এখন তো বস আমাকে দেখলে সোজা উপরে পাঠিয়ে দিবে। এই সোহেন, তোর চুপচাপ আমার কথা শুনতে বলেছি না? বল। বসকে তোদের কথা বুঝিয়ে বলেছি তোদের বিয়ে দিয়ে এক করে দিতে। তারপর কি যেন ভেবে বস রাজিও হয়ে গেল। আর নীলিমার বাবার সাথে কথা বলবে বলেছে, এমপির সাথে কথা বলবে বলেছে। সত্যি? ওরে বেটা, তুই করছিস কি? আয় ভাই, তুই আমার বুকে আয়, তোর স্থান তো আমার কলিজায়। দূরে গিয়ে মর হারামজাদা, আইসে আলগা পিরিত দেখাতে। তারপর যে যার মতো কাজে চলে গেল। আর বসের সাথেও রফিক খানের অনেক ভালো সম্পর্ক। আর রফিক খানের এমপি হওয়ার পিছনে বসের অনেক হাত আছে। যাই হোক, মূল গল্পে ফিরি। হ্যালো, কে রফিক নাকি? আপনি শরীফ চাচা না? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা হঠাৎ ফোন দিলেন, কোনো সমস্যা? না সমস্যা নেই, তবে কথাগুলো এক জায়গায় বসে বললে ভালো হতো। কোনো সমস্যা নেই চাচা, আপনি শুধু বলেন কোথায় দেখা করতে হবে, আমি এখনই চলে আসছি। এত উত্তেজিত হওয়া লাগবে না, তোর কোথাও আসা লাগবে না, আমি বিকেলে তোর বাসায় আসবো। তাহলে তো আরো ভালো হবে। তারপর বস ফোনটা কেটে দিল আর সিদ্ধান্ত নিল বিকালে রফিক খানের বাড়িতে যাবে। আর এদিকে আমি বাসায় শুয়ে শুয়ে ভাবছি, এই অধরের আবার কি হলো? যেদিন প্রথম দেশে ফিরেছে সেদিন নাকি সোহানের সাথে রাগি গলায় কথা বলেছে। আর সেদিন তো আমাকে ঠাস করে দুটো লাগিয়েও দিল। বাবা গো, সেদিন গালের ব্যথায় সারা রাত একটু ঘুমাতে পারিনি। দেখলে বোঝা যাবে না, কিন্তু হাতে প্রচুর জোর। কিন্তু হঠাৎ তার ব্যবহার এমন হবে কেন? এটা তো ভাববার বিষয়।
আমার মন বলছে নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি আছে। এই মেয়ের কাছ থেকে 101 হাত দূরে থাকায় আমার জন্য মঙ্গলজনক হবে। তারপরে কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। আজও সেই অপ্সরিটাকে স্বপ্নে দেখলাম। বলতে পারেন এখন প্রতিদিনই তাকে স্বপ্নে দেখি। আহা হা হা, কি তার টানা টানা চোখ, কি তার চাহনি। ইচ্ছে করছে তার চোখের গভীরতায় হারিয়ে যেতে। তারপর ধীরে ধীরে দুজনের দিকে এগোতে লাগলাম, আর কাছে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরলাম। তারপর যেই না চুমু দিতে যাব তখনই মোবাইলের রিংটোনটা বেজে উঠলো। উফ, কে আবার ফোন দিয়ে আমার চুমুটার 15টা বাজিয়ে দিয়েছে? হ্যাঁ, মেসেজটাই বিগড়ে গেছে। তাই কে ফোন দিয়েছে না দেখে রিসিভ করলাম। হ্যালো, কে? আমি শফিক। কোন শফিক? শফিক খান। তারপর ফোনের স্ক্রিনে দিয়ে তাকিয়ে দেখি বস ফোন করেছে। তারপর বললাম, ভাই হঠাৎ ফোন করলেন যে? এই তোদের যাদেরকে ফোন দিয়েছি সবাই বলে হঠাৎ নাকি ফোন দিয়েছি। সরি ভাই, আপনি তো এই সময় কখনো ফোন দেন না, তাই হঠাৎই মনে হলো। আর শোন। জি ভাই বলেন। আমি রফিকের বাসায় যাচ্ছি। আচ্ছা। তারপর বস চলে গেল এমপির বাসায়, আর আমিও বাসায় বসে না থেকে বাইরে চলে আসলাম। আর তখন হাঁটছি আর হঠাৎ দেখলাম একটু সামনে রাস্তার মধ্যে মানুষ জড়ো হয়ে রয়েছে। তাই সেখানে গেলাম, আর ভিতরে গিয়ে দেখি একটা লোক একটা বৃদ্ধ লোককে মারছে। এটা দেখে তো মাথায় পুরো আগুন ধরে গেল। তাই পিছন থেকে লোকটার শার্টের কলার ধরে আমার দিকে ফিরিয়েই ঠাস ঠাস করে 4টা থাপ্পড় মারলাম, আর বললাম, কি হয়েছে, ওনাকে এভাবে মারছেন কেন? দেখো ভাই, উনি 20 টাকার ভাড়া 30 টাকা চাচ্ছেন। এটা এখান থেকে তাদের নিত্যদিনের অভ্যাস হয়ে গিয়েছে। পাশে রিক্সা নিয়ে বৃদ্ধটি দাঁড়িয়ে আছে, আর তাই বুঝলাম বৃদ্ধটি রিক্সাওয়ালা। আর যা বুঝলাম রিক্সা ভাড়া নিয়ে ঝগড়া করছে। তো কি হয়েছে, তা ভাড়া দেবেন না? তাকে বেশি ভাড়া দিব কেন? হায় রে মানুষ, আজ এই গরিব অসহায় লোকটি 10 টাকা বেশি চাওয়াতে তাকে এইভাবে মারলেন। কিন্তু আজ যদি আপনি আপনার বন্ধুদের নিয়ে বা গার্লফ্রেন্ডকে নিয়ে কোনো রেস্টুরেন্টে খেতে যেতেন, তখন তো আপনার এই 10 টাকার হিসাব থাকে না। শুধু তাই না, খুশি ওই রেস্টুরেন্টে ওয়েটারকে পর্যন্ত 500 টাকা দিয়ে দেন। তখন কোথায় থাকে আপনার এই 10 টাকার হিসাব? হ্যাঁ, চুপ করে আছে। আজ একবার জন্য কি তার দিকে খেয়াল করে দেখেছেন সে কতটা অসহায় হয়ে এই বয়সে রিক্সা নিয়ে রাস্তায় নেমেছে? আপনাদের মতো বড় লোকরা তো পারে তাদের মতো গরিব অসহায়ের পেটে লাথি দিতে। তারপর লোকটি মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। তারপর আবার সেখান থেকে মানুষগুলোর উদ্দেশ্যে বলছে, আপনারাই বা কেমন মানুষ, দেখছেন আপনাদের সামনে একটা বৃদ্ধ লোককে এইভাবে মারছে, আর আপনারা তার কোনো প্রতিবাদ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারগুলো উপভোগ করছিলেন। সিনেমা চলছে এখানে। আর আপনাদের মতো ছেলেরা থাকতে কেন তো এই বৃদ্ধ বয়সে এসেও রিক্সা চালিয়ে খাবে? হ্যাঁ। তারপর তারাও সেখান থেকে মাথা নিচু করে চলে গেল, আর আমি বৃদ্ধটির কাছে গেলাম। চাচা, আপনি কাঁদছেন কেন? বাবা, এই দুনিয়ার কথা ভাবতেছি, টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। আপনি চিন্তা করবেন না। আর আপনার ছেলে মেয়ে নেই, এই বয়সে সে রিক্সা চালাচ্ছেন? এই কথা বলাতে চাচা চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরতে লাগলো। তারপর আবার চোখ মুছে বলতে লাগলো, হ্যাঁ বাবা, আমার 2 ছেলে আর 1 মেয়ে ছিল। ছিল মানে? এখন তারা কোথায়? আমার মেয়েকে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছি, আর ছেলেদের অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পড়ালেখা করিয়েছি। কিন্তু তারা এখন বড় লোকের মেয়েকে বিয়ে করে আলাদা বাসায় থাকছে, আর আমাদের খবর নেই না। আর আজ গরিব বলে মেয়েও আমাদের সাথে যোগাযোগ করে না। তারপর আমি চাচা চোখের জল মুছে দিলাম, আর বললাম তার বাড়ি নিয়ে যেতে। তারপর সে না করলেও জোর করে তার বাড়ি গেলাম। গিয়ে দেখি বাড়ির অবস্থা বেশি ভালো নয়। তারপর চাচার হাতে 50,000 টাকা ধরিয়ে দিলাম। নিতে চাইল না, কিন্তু জোর করে দিলাম, আর কিছু খাবারও কিনে দিয়ে আসলাম। তারপর আবার বাসায় চলে আসলাম, আর ভাবছি, হায় রে রঙিন দুনিয়া। দুনিয়াটা যেমন রঙিন তেমনই রঙিন দুনিয়ায় বসবাস করা মানুষগুলো। আর এদিকে তো বিয়ের আলাপ ভালোই চলছে। আচ্ছা রফিক, তোকে একটা কথা বলতে আসছি। জি চাচা, বলেন। আমি সোজাসাপটা কথা বলতেই পছন্দ করি। শুনলাম তোর নাকি একটা মেয়ে আছে। জি চাচা। শুনলাম তোর মেয়ে নাকি আমার ছোট ভাইয়ের সাথে প্রেম করে। কি? এতে অবাক হওয়ার কিছুই নেই। এই বয়সে সবাই একটু আদ্রে দুষ্টামি করবে। এখন আমি বলছি, ওরা যেহেতু দুজনকে ভালোবাসে, তাই আমরা যদি ওদের বিয়ে দিয়ে এক করে দিতে পারি, তাহলে আমার মনে হয় ভালোই হয়। তুই কি বলিস? মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে, আজ হোক আর কাল হোক। আপনি যেমন, আশা করি আপনার ভাইও তেমনই হবে। আর আপনার ভাইয়ের কাছে গেলে আমার মেয়েও সুখে থাকবে। আপনি যেহেতু বলেছেন ওরা দুজনকে ভালোবাসে, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার মেয়েরও তো একটা মতের ব্যাপার আছে। ঠিক বলছিস। তো তোর মেয়ে কোথায়? ডাক ওকে। জি, নীলিমা। এই নীলিমা। তারপর বড় একটা ঘুমটা দিয়ে নীলিমা আসলো, আর বসকে সালাম দিল। দেখি বোন, তোমার ঘুমটাটা তোলো,
আরে ভাইদের সামনে আবার কিসের লজ্জা? তারপর নীলিমা ঘোমটাটা সরালো, কিন্তু ও নিচের দিকে তাকিয়ে আছে। তখন বস বলল, মাশাআল্লাহ, আমার ভাইয়ের পছন্দ আছে। শোনো, তুমি কি শোনকে ভালোবাসো? ওকে পছন্দ করো? তারপর নীলিমা তার বাবার দিকে তাকিয়ে বলল, জি ভাইয়া। তাহলে তো হয়েই গেল, মেয়েও রাজি। আমরা তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করতে পারি, কি বলিস রফিক? জি চাচা। বিয়ের কথা শুনে নীলিমা উইসেন বোল্টের মতো একটা দৌড় দিল। আর এই কাণ্ড দেখে বস আর রফিক খান দুজনেই ওপরে হেসে উঠলো। তারপর আগামী শুক্রবার ওদের বিয়ে ঠিক করলো। তারপর নীলিমা সোহানকে ফোন করলো। তখন সোহান বলল, হ্যালো বেবি। মা, ব্যাপার কি? আজ এত খুশি খুশি লাগছে কেন? তুমি এত বড় একটা কাজ কিভাবে করলে? আরে বাবা, আমি করেছিটা কি? হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। তুমি শফিক ভাইকে আমাদের বাসায় পাঠাইছো আমাদের বিয়ের ব্যাপারে বলতে। আমি যে কি খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। ও এই ব্যাপার। কিন্তু তুমি তাকে পাঠালে কি করে? তুমি তো ভয় তার সামনেই যেতে চাও না। আমি পাঠাইনি, রোহান নাকি বলছিল। তাই তো বলি, তোমার মতো হাবলা কি করে এই কাজ করবে? ভালোবাসলে রোহান ভাইয়ের মতো মানুষকেই বাসতে হয়। বিয়ের কথা বলতে পারে না, আবার ভালোবাসতে আসছে। হয়েছে, আমি জানি ও এমনিতেই অনেক সাহসী। আমার সামনে আর ওর প্রশংসা করা লাগবে না। তারপর ওরা আরও অনেকক্ষণ কথা বললো। আর এইভাবেই চলছিল আমাদের দিন। আরেকটা কথা, আমি প্রতি মাসে একবার সেই চাচার বাড়ি যাই এবং কিছু টাকার কিছু খাবার দিয়ে আসি। সাথে আলহামদুলিল্লাহ তাদের খুব ভালোভাবেই চলে যায়। আর এদিকে বিয়ের দিনও খুব নিকটে চলে আসলো। আর আজ ওদের গায়ে হলুদ।